নমস্কার, আমি তরুণ ঘোষ। অবশেষে গরিবের কথা সত্যি হতে চলেছে। শেখ হাসিনা দেশে ফিরতে চলেছেন এবং তার সমস্ত প্রস্তুতি এখন কমপ্লিট হচ্ছে। তবে খুব শিগগিরই, এই যে কদিন ধরে আমি আপনাদের বলছিলাম না যে একটা ব্যাকডোর চ্যানেলে একটা কথাবার্তা চলছে, কারণ গতকালকে এই যে গত পরশু দিনকে কালকে খবরের কাগজে বেরিয়েছে আমাদের এই যে ট্রেড ডিল বাতিল করে দেওয়া হয়েছে। এটা ইউএস এর কাছে একটা মহা চাপের ব্যাপার, ভীষণ চাপ। কারণ আমেরিকাকে যদি মাল না দেয় আমেরিকা, তাহলে কিন্তু হাত পা চড়িয়ে কান্নাকাটি শুরু করে দেবে, বিশেষ করে ওষুধ এবং আপনার এভিয়েশন ফুয়েল। এখন ট্রাম্প বাবু টন্ডন ধরেছে, তার আগে থেকেই অবশ্য ক্রিস্টিয়ান জেকবসন, মার্কো রুবিও এরা নানাভাবে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে, কি করে স্থিতিশীলতা আনা যায় তা নিয়ে ভারতবর্ষকে চিন্তা ভাবনা করতে বলেছিল। তা ভারতের একটা বক্তব্য ছিল যে এর আয়দা তো আপনারা ফেলিয়েছেন, এই নোংরা জায়গা তো আপনারা করেছেন, আপনাদের জায়গা আপনাদের পরিষ্কার করতে হবে। এখন আপনারা নোংরা করবেন আর ঝাড় দিয়ে পরিষ্কার করবে ভারতবর্ষ, তা তো হয় না। আর ভারতবর্ষকে যদি পরিষ্কারই করতে হয় তাহলে মানে যেভাবে করবে তাতে আপনাদের নাক কাটা যাবে। সুতরাং কি করবেন না করবেন বুঝে নিন। এবার যে কথাবার্তা যেটা হয়েছে, আপনাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে। এই বাংলাদেশ এবং ইউএস কে বাদ দিয়ে যে কোনো তৃতীয় রাষ্ট্র এইখানে একটা ইন্টারিম গভর্নমেন্টের লোক ঠিক করে দেবে। সেই ইন্টারিম গভর্নমেন্টের অধীনে 6 মাসের মধ্যে নির্বাচন করা হবে। আমি বহু আগে বলেছি যে শেখ হাসিনা তিনি চাইলে, তিনি যদি মনে করেন যে আমি ফ্রেশ ম্যান্ডেট নিয়ে আবার আসব, তাহলে তিনি সেটা করতেই পারেন, ভারত আপত্তি করবে না। এটা তার ইচ্ছে। আমার সম্ভবত মনে হয় শেখ হাসিনার ইচ্ছাই পূরণ হতে যাচ্ছে। তিনি 6 মাসের মধ্যে তিনি দেশে ফিরবেন, 6 মাসের মধ্যে ইলেকশন ক্যাম্পেইন করবেন এবং ইলেকশন হবে। ওই ফেব্রুয়ারি আর মার্চের মধ্যে ইলেকশন হবে। তিনি আবার, আমার যা মনে হয়, এখন 20 তো মাথার ওপর থেকে পায়ে নেমে গেছে, এখন তিনি 75 কি 70% ভোট নিয়ে তিনি আবার সিংহাসনে বসতে চলেছেন। এবং এইবার যে শেখ হাসিনা যে ফিরছেন, সেই শেখ হাসিনা কিন্তু পূর্বের শেখ হাসিনা নয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তিনি কিন্তু এবারে কাউকে রেয়াত করবেন না। আর এই যে দলে লোকজন ফিরেছিল না, যত সব জামাতি হিজবুতি সব ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে সব ঢুকে বসেছিল, তাদের তো চেহারা এখন উন্মুক্ত হয়ে গিয়েছে। আমি তো বলি এটা ভালো হয়েছে। ভালো হয়েছে এই কারণে যে শত্রুদেরকে চিহ্নিত করা গেছে। এবার অনেকেই আপনাদের দেশে বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ভারতের একটা মদত ছিল। কথাটা একদম ঠিক নয়। হ্যাঁ, ভারত কিছু কিছু ক্ষেত্রে ভারত বিরক্ত ছিল, এটা ঘটনা। যেমন তার আশেপাশে যে সমস্ত চরিত্রগুলো ঘুরে বেড়াতো, তাকে ভুল বোঝাতো। তিনি বলেছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি মাঠ লেভেল থেকে লোক তুলে নিয়ে এসে আপনি রাজ্য শাসন করুন, দেশ শাসন করুন, তাহলে আপনার দেশের প্রকৃত মানে যারা দরিদ্র তাদের কাছে অব্দি সেবাটা পৌঁছবে, যেটা আমাদের দেশে আমরা করে থাকি। তা তিনি শোনেননি, সেটা তার ব্যাপার। তিনি তার পারিষদ নিয়ে তিনি রাজ্যপাট চালিয়েছেন, আর সমস্তটাই হচ্ছে ওই সচিব ভিত্তিক তার রাজ্যপাট চালানো। এখন সচিবরা দেখবেন কোন আবিষ্কারের মধ্যে কিন্তু সচিবরা নেই। পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে
কোন সেক্রেটারি, কোন ডিরেক্টর এরকম লেভেলের লোক করেছে? কাউকে দেখবেন না। তাদের মস্তিষ্ক আলাদা। আর সেক্রেটারি, এই ডিরেক্টর, যে লেভেলের সচিব ফচিব পর্যায়ে লোক থাকে না, এরা শুধু এক্সিকিউশন করে, যা বলে দিল সেটা এক্সিকিউট করে দিল, এর বাইরে তাদের আর কোনো রোল নেই। ফলে যে আপনাদের দেশে যে ঘটনাটা ঘটছে, যে ভারতের একটা হাত ছিল, ভারতের এরকম তো কোনো হাত ছিল না। ভারত যদি চাইতো অনেক কিছুই করতে পারত, কিন্তু ভারত ওদিকে ফিরেই তাকায়নি। এই যে আপনারা বলেন না পদে পদে এই রয়ের লোক, ওই রয়ের লোক, রয়ের লোক যদি এত অ্যাক্টিভ থাকতো তাহলে 2024 হতো না। র সম্পূর্ণ ব্যর্থ, আমরা স্বীকার করছি। র সম্পূর্ণ বাংলাদেশের এই ঘটনার ব্যাপারে ব্যর্থ। তার জন্য আমাদের এখানে রয়ের প্রচুর লোক মাথা থেকে একেবারে পা অব্দি সমস্ত চেঞ্জ হয়ে গেছে। কি করে এই ঘটনা ঘটলো? এই ব্যর্থতা ঢাকবে কি করে? ফলে র যে আপনাদের সব কন্ট্রোল করেন নাই, পাকিস্তানি আর বাংলাদেশি কিছু আছে, সবকিছুতে রয়ের লোক। দেখেন, কেউ কিছু উল্টো কথা বললো তো রয়ের লোক বলে দাগিয়ে দিল, তো সেটা ঠিক না। র এর মধ্যে ছিল না। বাংলাদেশ যেটা হয়েছে, বাংলাদেশের স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনে যারা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে নামানো হয়েছিল তারা এখন ভুল বুঝতে পেরেছেন, কিন্তু তারা প্রকাশ্যে অথবা লজ্জায় তারা স্বীকার করছেন না। আর এই রাতারাতি যারা এই আলবদর আর অমুক তমুক যারা মাথায় ফেটটি বেঁধে সব রাস্তায় নেমে গেছিল, তারা দেখছি সব আস্তে আস্তে পাল্টি খাচ্ছে। বুঝতে পারছে সময় খারাপ এসে গেছে, তাই এখন পাল্টি খাচ্ছে। সে আপনি শিল্পী থেকে সাংবাদিক বলুন পর্যন্ত বলুন, সব এখন অনেকেই দেখবেন সে লাল ফেসবুকে রং করেছিল, আমি শুনেছি, সে সমস্ত এখন পাল্টে গিয়েছে। এখন তারা এখন প্রো হাসিনা হতে চাইছেন। তা কেন হতে চাইছেন? তার মানে কিছু একটা ঘটছে। এই যে আপনাদের দেশে হঠাৎ গেল 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 ইউনূস গেল, আমি তো 1.5 মাস আগে থেকে বলছি ইউনূস ব্যাগ গোছা। আমারই বাংলাদেশে এক বন্ধু আমার থাম্বনেল করে দেয়। এখন তো বলার সময় নয়, বলতে পারবো না। বলার সময় আসুক, তাকে আমি সামনেও নিয়ে আসবো, আপনার সঙ্গে কথাও বলিয়ে দেবো, কিন্তু সে পেছন দিক দিয়ে এখন সাহায্য করে সামনে আসে না। আমরা যত থাম্বনেল দেখেন না, সে নিজে ইন্টারেস্ট নিয়ে আমাকে ফোন করে সাবজেক্ট ছেড়ে নিয়ে সে আমার থাম্বনেলটা তৈরি করে দেয়। তো সে অন্তত জানে যে আমি এটা 1.5-2 মাস আগে থেকে বলে যাচ্ছি, ইউনূস ব্যাগ গুছো, তোমার টাইম হয়ে গেছে। হ্যাঁ, তখন আমাকে প্রচুর লোকে নানান রকম গল্প টল্প বলতো, অনেক গাঁজাবাজ, মানে গল্পবাজ, গাঁজাবাজ, কেজি কেজি গাঁজা খেয়েছে, অমুক তমুক। আপনারা আর 2 দিন বাদে লিখুন, আজকেও লিখুন, আমি আপত্তি করবো না, আজকেও লিখুন, কিন্তু 2 দিন বাদে আপনাদেরই লজ্জা হবে লিখতে। এর মধ্যে কিছু বুদ্ধিমান আবার দর্শক আছেন, তারা আবার লেখেন যে আপনি বলে যান, শেষ হাসি কিন্তু আপনি হাসবেন, আমরা বুঝতে পারি। বাংলাদেশের মানুষ এত সরল, তারা মনে করেন আমি আজকে যেটা বললাম কালকেই বোধহয় সেটা হয়ে যাবে। সেটা সম্ভব নয়। এটা একটা আলোচনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো হয়, সেই আলোচনাটা কানে আসে, সেই আলোচনাটা পাকবে, পেকে তারপরে তার পরিস্ফুটন ঘটবে, সময় লাগে, তো সেই সময়টুকু দিতে হবে। তো আমি যেটা 2 মাস আগে বলেছিলাম ইউনূস ব্যাগ গোছাতে, তা এখন ইউনূসকে সত্যি সত্যি ব্যাগ গোছাতে হবে। কারণ ইউএস এখন আর চাইছে না, মানে ইউএস এর কাছে ইউনূস এখন বোঝা হয়ে গেছে। তার তো যা নেওয়ার সে তো এখন জান্তা সরকারের সঙ্গে, মায়ানমারের সরকারের সঙ্গে বুঝে নিয়েছে, তার তো আর করিডোর লাগছে না। আর এদিকে শিব গড়তে তো বাঁদর করে ফেলেছে ইউনূস তার সরকারকে দিয়ে, সমস্ত সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়ে দেশটার 12টা বাজিয়ে দিয়েছে। মুখ পুড়েছে কার? মুখ ইউনূসের যেমন পুড়েছে, তার থেকে বেশি পুড়েছে হচ্ছে আমেরিকার, ডিপ স্টেটের। এবার ডিপ স্টেট যদি ওখানে যায়, ডিপ স্টেটও লাথি মারবে। এখন শোনা যাচ্ছে তিনি হয়তো ওই টিউনিসিয়া এই সমস্ত কোনো জায়গায় গিয়ে, হয়তো আয়ারল্যান্ড, টিউনিসিয়া, এই সমস্ত জায়গায় গিয়ে হয়তো উনি মানে আশ্রয় নিতে পারেন। পাকিস্তানে যাবেন না,
নিশ্চিন্তে থাকুন। এত পাকিস্তান প্রেম তো, এই যে আপনাদের বাংলাদেশি যত জিহাদি আছে কেউ পাকিস্তানে যাবে না। এখন বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই, কারণ শেখ হাসিনা বলে দিয়েছেন এবারে আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না, এবং না ছাড়াই উচিত। এই যারা যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে ব্যবস্থা করা। আর একটা কথা, সেটা হচ্ছে এটা হবে কি করে? এটা হবে এই করে যে আপনাদের যে সেনাপ্রধান, সেই সেনাপ্রধানকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের প্রতিনিধি মাধ্যম একটা বার্তা পাঠিয়ে দিয়েছে, সব ঠিকঠাক করো, সব ঠিকঠাক করো, শেখ হাসিনা ফিরছেন। ঠিকঠাক যদি না হয় তাহলে কপালে কিন্তু ওয়াকারের দুঃখ আছে। এমনি ওয়াকারের কপালে খুব দুঃখ আছে, জানি না শেখ হাসিনা হাতে পড়লে কি হবে, কিন্তু আমেরিকার কথা না শুনলে ওয়াকারের উপায় নেই। তাই আজকে আমি খবর পেয়েছি সকাল সকাল নাকি দরবার ডাকা হয়েছে। দরবার ডেকে তিনি বিশ্লেষণ করবেন সামগ্রিক পরিস্থিতি, এবং সেখানে 3 বাহিনীর প্রধান আছেন, তারা এখন সলাপ পরামর্শ করে তারা এখন যা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন, এবং ব্যবস্থার উপরে নজর রাখবে ভারত। যদি ব্যবস্থা ঠিকঠাক হয় তারপরে শেখ হাসিনাকে ঠিক সময় মতো এখানে এনে পৌঁছে দেবে। আর যদি ওয়াকার ইউনুস যদি কোনো রকম গন্ডগোল করে তাহলে ভারত কিন্তু ইউএস এর কথা আর মানবে না, তখন ভারতের মতো ব্যবস্থা করবে। আর যাই হোক না কেন, সেটা আমার মনে হচ্ছে সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে। এতদিন আমি আপনাদের বলিনি, আজকে আমি বলছি, যা হওয়ার এই সেপ্টেম্বরের মধ্যেই হয়ে যাবে। আপনারা এখন অপেক্ষা করতে থাকুন আর চা মুড়ি নিয়ে খবর দেখতে থাকুন। ভারতীয় চ্যানেল দেখবেন, আপনাদের চ্যানেল দেখবেন না, সব ভুলভাল খবর বলে বেড়ায়। এরা কোনোটা সত্যি বলে না, শুধু ভারতের নিন্দা করছে। পাকিস্তানের সৈন্য ভারতে ঢুকে গেছিল, ভারতীয় সৈন্য ফ্ল্যাগ উড়িয়ে পালিয়ে যাচ্ছে, এই সমস্ত অনেক তো গল্প ছাপা হয়েছে, বলা হয়েছে আপনাদের মিডিয়াতে। বাস্তবিক কি তাই হয়েছে? এখন তো সব খবর পাচ্ছেন। ঠেঙিয়ে বিষ জেলে দিয়েছে, আবার ঠেঙাবে, সেপ্টেম্বরে আবার ঠেঙাবে। এই সমস্যাটা মিটে যাবে। শেখ হাসিনার এক সমস্যা যেটা আছে, বাংলাদেশের সমস্যা, এটা মিটে যাবে, ঠেঙানি শুরু হয়ে যাবে, দেখে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি মজার বিষয় নিয়ে কথা বলতে এসেছি, মজার বিষয়ে আলাপ করতে এসেছি। সেটি হচ্ছে বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান কি গোলাম আজম পুত্র হচ্ছেন? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বিষয়টি বেশ আলাপের, বেশ চর্চার, সাম্প্রতিক সময়ে চর্চাটা আরো অনেক বেশি বেড়ে গেছে। এটি নিয়ে আমি গত প্রায় কয়েক মাস আগে, 4-5 মাস আগেই একটি ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে কিছু ফুটেজও ব্যবহার করেছিলাম। সেই ফুটেজেরই অংশ, গোলাম আজম পুত্রের একটি সাক্ষাৎকার দিয়ে আমি আলাপটা শুরু করতে চাই। চলুন আমরা আগে সাক্ষাৎকারটা দেখি, তারপরে আমরা আলাপ করি। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রোটোকল অনুযায়ী আপনার এতদিনের সেনাপ্রধান অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, বা সেই অন্যায়ভাবে আপনাকে বরখাস্ত করা হয়েছিল 2009 সালে, এবং এখন পরবর্তীতে সরকার আপনাকে অবসর দিয়েছে। আপনার কি ইচ্ছে হয় যে স্যার, মানে আবার আপনার এই প্রিয় বাহিনীতে ফিরে যেতে, বা আপনি মানে সেই আইনগতভাবে বা আপনি শারীরিকভাবে সেভাবে ফিট আছেন কিনা? কয়েকটা দিক, একটা হলো আইন, একটা শারীরিক, একটা আবেগ, যেটা আপনি বলেন। আপনি যদি আইন বলেন তাহলে আমার সরকারি চাকরির বয়স পার হয়ে যেতে সুযোগ নাই। আপনি যদি আবেগ বলেন, আর আরেকটা কি বললাম, শারীরিকভাবে আমি এখনো 50-এর কম বলে আমার বয়স আমি ফিল করি। আমি নিজে এখন ঢাকা শহরে গাড়ি চালিয়ে বেড়াই, যেটা আমার বয়সে কেউ চালায় বলে আমি জানি না, এবং সবাই আশ্চর্য হয়। আমার এখন 67 চলছে। আমি ঢাকায় গাড়ি চালিয়ে বেড়াই। ঢাকা শহরে গাড়ি চালানো খুব কঠিন কাজ। এখন যেরকম ট্রাফিক ডিসিপ্লিন, গাড়ি চালিয়ে বেড়াচ্ছি, আমি ফিজিক্যালি যে কোনো কাজ করতে পারি। ফিজিক্যালি আমি ফিট, আবেগে আমি শতভাগ। আমাকে যদি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করেন, আমি মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। আমি
আমার যেটা বলি, আমার অনুপ্রেরণা মনে শিরা বছর রক্তবিন্দু একজন সৈনিক। আমি born to be a soldier. I'd love to die as a soldier. কিন্তু আবেগ দিতে সবকিছু হয় না। আইন অনুযায়ী এটার কোনো সুযোগ নাই। তবে সরকার চাইলে আইনের বাইরে অনেক কিছু করতে পারে। 1971 সালে জেনারেল ওসমানীকে, যিনি কর্নেল অবসরপ্রাপ্ত ছিলেন এবং তারপরে উনি এমপি হয়েছেন, উনাকে 4টা পদোন্নতি দিয়ে ওনাকে সেনাপ্রধান করা হয়েছে। এবং উনি যে বাহিনী কোনোদিন কমান্ড পায় না, আপনারা তো জানেন না, উনি আর্মি সার্ভিসেস করে লোক, যারা কোনোদিন যুদ্ধ করা তো দূরের কথা, কামানের গোলার আওয়াজও শোনে না, 20-25 মাইল দূরে থেকে শোনা যায়। তো উনি এএসসির অফিসার, পৃথিবীর ইতিহাসের কোথাও ব্রিগেড কমান্ডার করে না, আর সেই ডিভিশন বাদ দিয়ে উনি 3 বাহিনীর কমান্ডার হয়েছেন। তো সরকার চাইলে কত কিছু তো পারে। আল্লাহ তোক দিলে যেটা লেখা রেখেছে সেটাই হবে, এই জন্য আমি এটা নিয়ে পেরেশান নই। বাট আমাকে যদি সুযোগ দেওয়া হয় যে তুমি চাও কিনা, আমি জান দিয়ে দেবো সেনাবাহিনীর জন্য। প্রিয় দর্শক, গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, এখন তিনি বরখাস্তকৃত ছিলেন। অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আমান আজমির সাক্ষাৎকার দেখলেন। সাক্ষাৎকারেও তিনি মনের ইচ্ছা প্রকাশ করলেন। তিনি কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব নিতে প্রস্তুত। ফিজিক্যালি তিনি গাড়ি চালায় বেড়ান ঢাকা শহরে, মানসিকভাবে তিনি 50, তার বয়স এখন 67 বছর। তিনি সেনাপ্রধান হবার স্বপ্ন দেখছেন। হয়তো জামাতের পক্ষ থেকে হয়তো স্বপ্ন দেখা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমিকে বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান বানাবেন। হতে পারে, কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন পুলিশের আইজিপির বয়সও কিন্তু এখন 68 বছর, ডিএমপি কমিশনারের বয়সও কিন্তু 68 বছর, নিয়ম বহির্ভূত ভাবে সম্পূর্ণ। 8 বছর 10 বছর আগে তারা অবসরে গেছেন, তাদেরকে ডেকে এনে তাদেরকে চাকরিতে দেওয়া হয়েছে। এই দেবার কারণে পুলিশ বাহিনী আউট অফ কন্ট্রোল। শুধু গোলাম আজম পুত্র ও আব্দুল্লাহ আমান আজমিকে দায়িত্ব নিয়ে এসে দেওয়া হোক, দিলেই সেনাবাহিনীটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংসপ্রায় হবার পথে। কারণ গত 1 বছরের সেনাবাহিনীর ভূমিকা মানুষের কাছে, অন্ততপক্ষে বাংলাদেশের মানসপটে একদম ধ্বংসপ্রাপ্ত। আব্দুল্লাহ আমান আজমির সেনাপ্রধান হবার বিষয়টা আরো বেশি উস্কে দিচ্ছে কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম, ভারতীয় এবং পাকিস্তানি গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমে কয়েকদিন আগে একই সময় গত 16 আগস্ট পাকিস্তানি গণমাধ্যমে একটি কলাম প্রকাশিত হয়েছে। এক ভদ্রমহিলা কলাম লিখেছিলেন যে আব্দুল্লাহ আমান আজমিকে এই সরকার এসে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বাভাবিক অবসর দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে। 2009 সালে তাকে বরখাস্ত করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে। সঙ্গত কারণেই বরখাস্ত করা হয়েছিল, যৌক্তিক কারণেই বরখাস্ত করা হয়েছিল। সেই বরখাস্ত আদেশ প্রত্যাহার করে ইউনূস সরকার এসে গত ডিসেম্বরে তার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। তাকে সেনাবাহিনীতে ফেরাবার আলাপ হচ্ছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার লিখেছিল যে তাকে দিয়ে পাকিস্তান ব্যবহার করবে, তাকে দিয়ে ভারতে হামলা করবে, এসব লিখেছিল। আর পাকিস্তানের ইংরেজি দৈনিক কাসলাইনে 16 আগস্ট লেখা হয়েছিল যে এই গোলাম আজমের পুত্র আব্দুল্লাহ আমান আজমিকে শুধুমাত্র চাকরি থেকে অবসরের প্রজ্ঞাপনের মধ্যে সীমাবদ্ধ থাকাটা ঠিক হবে না, তার জন্য যথাযোগ্য মর্যাদা হয় না, তাকে ফরেস্টার জেনারেল অথবা সেনাপ্রধান করতে হবে, নতুবা তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এক খোয়াবনামা, এক কল্পনার ফানুস উঠছে পাকিস্তানিদের মধ্যে, জামাতিদের মধ্যে। এমনকি আপনি গোলাম আজম পুত্রের সাক্ষাৎকারও শুনলেন। আপনি বলুন স্বাভাবিক দৃষ্টিতে যে এই ভদ্রলোক আজ থেকে 16 বছর আগে অবসরে গেছেন, তিনি সেনাবাহিনীতে এসে নিয়ম বহির্ভূত ভাবে, নিয়ম অনুযায়ী উপায় নেই, গোলাম আজম পুত্র নিজেই বললেন নিয়ম বহির্ভূত ভাবে তো অনেক কিছু হয়েছে, পুলিশে দায়িত্ব দেওয়া হয়েছে, আর্মিতেও যদি দায়িত্ব দেওয়া হয়, সরকার যদি চায় অনেক কিছু করতে পারে। গোলাম আজম পুত্র নিজেই বললেন সরকার যদি চায়, কিন্তু সরকার চাইবে, সেনাবাহিনী গ্রহণ করবে, এখনকার সেনা কর্মকর্তারা গ্রহণ করবে, এটি ভাবেন কিভাবে? এগুলো পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়, এগুলো কল্পনার ফানুস ছাড়া আসলে কিছু নয়। আমাদের সেনাবাহিনীতে যোগ্য অফিসার এখনো আছেন,
প্রথমত বলি যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি প্রথমত এখন সেনাপ্রধান আছেন, তিনি আগামী 2027 সালের 22 জুন পর্যন্ত দায়িত্ব শেষ। কর্মদিবস হবে তার 2027 সালের 22 জুন। তার আগে যদি কোনো ঘটনা ঘটে, তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা চলে যেতে চান, তাহলে তারপরেও অত্যন্ত চৌকস কয়েকজন অফিসার আছেন, তাদেরকে বাদ দিয়ে আব্দুল্লাহ আল আমান আজমিকে নিয়ে আসা হবে সেনাবাহিনীতে, আর সেনাবাহিনী চুপচাপ বসে থাকবে, ললিপপ খাবে। এটি আমি বিশ্বাস করি না অন্তত পক্ষে। জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যাচমেটদেরকে বিদায় করে দেওয়া হয়েছে বা বিদায় হয়ে গেছেন বা চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গ্রহণের পরই কয়েকজন লেফটেন্যান্ট জেনারেলকে বাদ দেওয়া হয়েছে, চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, যার কারণে জেনারেল ওয়াকারুজ্জামান 13তম বিএমএ লং কোর্সের চাকরিতে ঢোকা একজন মানুষ। 13তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই, 14তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই, 15তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই, এগুলো সব ফাঁকা করে ফেলানো হয়েছে। 16তম ব্যাচের এই মুহূর্তে কেউ নেই। আছেন জেনারেল ওয়াকারের পরে, এখন যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে আমরা চিন্তা করি, তাহলে লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস, যিনি 17তম বিএমএ লং কোর্সের একজন কর্মকর্তা এবং অত্যন্ত চৌকস একজন কর্মকর্তা। মিজানুর রহমান শামীম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, বিশেষ করে পাহাড়ে পার্বত্য চট্টগ্রামে অভিযান চালানোর কারণে তিনি বীর প্রতীক খেতাব পেয়েছেন। তিনি হবেন, যদি জ্যেষ্ঠতার ভিত্তিতে কল্পনা করা যায়, কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান তার নির্দিষ্ট মেয়াদের আগে যদি চাকরি থেকে চলে যান, তাহলে মিজানুর রহমান শামীম হবেন। যদি মিজানুর রহমান শামীমকে টপকাতে হয়, তাহলে 17 পরেও বেশ খানিকটা ফাঁকা হয়ে গেছে। 20তম বিএমএ লং কোর্সের আরেকজন আছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, তিনি চৌকস অফিসার, এই মুহূর্তে তিনি এনডিসির কমান্ড্যান্ট হিসেবে আছেন, তিনি হবেন। শামীম যদি কোনো কারণে মিস করে কিংবা শামীমকে যদি টপকাতে হয় জ্যেষ্ঠতা, তাহলে মোহাম্মদ শাহিনুল হক হবেন। এরপরে আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, এই মুহূর্তে পিএসও হিসেবে দায়িত্ব পালন করছেন 3 নম্বরে, তিনি হবেন। এতদূর যাবে না, কারণ প্রথম যিনি থাকবেন তিনি হতে পারেন, দ্বিতীয় হতে পারেন, এত পিছনে আসার কথা না। লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান আসার কথা নয় এখন, যেটি হোক না কেন। আর তারপরে আরো 2জন লেফটেন্যান্ট জেনারেল আছেন, যারা বর্তমান ইউনূস সরকারের আমলে প্রমোশন প্রাপ্ত। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, 1 বছরও হননি, তিনি প্রমোশন পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হিসেবে। এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুর রহমান, তিনি আছেন, তিনি সদ্য প্রমোশন পাওয়া, 1 বছরও প্রমোশন হননি, তাদের হবার কোনো সম্ভাবনা নাই। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান কিএমজি হিসেবে আছেন এবং লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড ময়মনসিংহে আছেন। অর্থাৎ আব্দুল্লাহ আমান আজমির যে সেনাপ্রধান হওয়ার স্বপ্ন তিনি যদি নিজে দেখেন, কিংবা জামাতপন্থীরা জামাত যদি দেখেন, কিংবা অন্য কোনো পক্ষ দেখেন, যদি পাকিস্তান দেখেন যে তাকে সেনাপ্রধান বানাবেন, বানিয়ে একটা কিছু করবেন, এটা মনে হয় হবে না। কারণ পুলিশের চেইন অফ কমান্ড আজও পর্যন্ত আসেনি। সেই ভুল কি আবারও করবে? পুলিশ কিন্তু এখনো তাদের আইজিপি কে কিংবা ডিএমপি কমিশনার কেউ মানছে না, মানতে পারছে না, যার কোনো শৃঙ্খলা আসেনি এবং আসবেও না। এইভাবে যতদিন থাকবে আসবেও না, পুলিশের শৃঙ্খলা আসেনি। সেনাবাহিনীতে জোর করে চাপিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু সেনাবাহিনী, আমি বারবার বলি যে এটা একটা সাপের খাঁচা, এখানে হাত দিলে হয়তো সাপ কামড় দিয়ে দেবে। কাজে এই স্বপ্ন বা কল্পনার যে ফানুস ওড়ানো হচ্ছে, এই স্বপ্ন বা কল্পনার ফানুস কল্পনাতেই থাকবে। বাস্তবে কল্পনায় অনেক কিছু করা যায়, বলা যায়। আমি গতকালকেও বলেছিলাম, পাকিস্তানি ক্যাচলাইনে যে আর্টিকেলটা, সেই আর্টিকেলের প্রেক্ষিতে এক মহিলা লিখেছেন, অনেকে অনেক কিছু লিখতে পারে, ওটা কল্পনার মধ্যেই থাকতে পারে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এই বাস্তবতা কোনোভাবেই বাস্তবায়িত হবে না, এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারি। আমি আসলে এই বিষয়টা, এই ফালতু কল্পনার বিষয়টা নিয়ে আলাপ করতে চাইনি।
আলাদা করে যে আব্দুল্লাহ আল আমান আজমিকে সেনাপ্রধান করা হবে বা পাকিস্তানের ক্যাচ লাইনে এরকম আর্টিকেল লেখা হয়েছে, আনন্দবাজারের আর্টিকেলটা নিয়ে আমি রিপোর্টটা নিয়ে কথা বলেছিলাম, এটি নিয়ে করতে চাইনি, কিন্তু আমাকে গতকাল থেকে খোঁচা দিচ্ছে মানুষ, দিয়ে বলছে যে এটা নিয়ে একটু কথা বলুন, তাই আমি কথা বলতে এলাম। আসলে এগুলো অবাস্তব পরিকল্পনা ছাড়া কিছু নয়, এটি বলে আমরা এই মুহূর্তের আলাপটা শেষ করতে চাই। সবাই ভালো থাকুন।